এখন যে চ্যাপ্টারটা পড়বি সেটা হচ্ছে হিট। এই চ্যাপ্টারটা পড়ার পর কি কি জানতে পারবি সেটা দেখ। সেটা হচ্ছে ডিফাইন হিট অ্যাজ এনার্জি, মানে হিটকে একটা এনার্জি হিসেবে ডিফাইন করা। এর আগের চ্যাপ্টার থেকে দেখেছিলাম যে কোনো একটা এনার্জি থেকে আমরা হিট এনার্জিতে কনভার্ট করতে পারি। যেমন মেকানিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্টেড হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হতে পারে। এটা আগের এনার্জি চ্যাপ্টারটা থেকে দেখেছিলাম। তো এখন এই চ্যাপ্টারটাতে যেটা জানবো সেটা হচ্ছে ডিফাইন হিট অ্যাজ এনার্জি, মানে এনার্জি হিসাবে হিটের ডেফিনিশন। তারপর কি ডিফাইন ইউনিটস অফ হিট। একটা জিনিস দেখ, আগের পয়েন্টটাতে কি বললাম, ডিফাইন হিট অ্যাজ এনার্জি, মানে এনার্জি হিসেবে হিটকে ডিফাইন করা। তাহলে এখন যদি আমি তোকে বলি যে হিটের ইউনিট কি, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে এনার্জির যেটা ইউনিট হবে হিটেরও সেটাই এনার্জি ইউনিট হবে, কারণ হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। সো যখন তুই এটাতে এবল হবি যে when you are able to define heat as energy, that means you are well aware about the fact that the unit of energy is same as the unit of heat. নেক্সট, তারপরে কি জানতে পারবি, বিভিন্ন রকম টেম্পারেচার স্কেলগুলো। সবার আগে টেম্পারেচার সম্পর্কে জানবি। হিট আর টেম্পারেচারের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা ডিফারেন্স চ্যাপ্টারটা পড়তে পড়তে আমরা ডিসকাস করব। এবার দেখ, ডেসক্রাইব টেম্পারেচার স্কেলস, মানে টেম্পারেচারটাকে যে আমরা মেজার করি, বলি না আজকে এত ডিগ্রি সেলসিয়াস, অত ডিগ্রি ফারেনহাইট, এতটা গরম লাগছে, অতটা ঠান্ডা লাগছে, তার যে মেজারমেন্টটা, মানে টেম্পারেচারের যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে করা হয়ে থাকে, ফারেনহাইট স্কেলে করা হয়, আর কেলভিন স্কেলে করা হয়ে থাকে। তিনটে স্কেল আছে, সেই স্কেলগুলো সম্পর্কে জানবি। তারপরে কি ডেসক্রাইব ডিফারেন্ট এফেক্টস অফ হিট। হিটের কিছু কিছু এফেক্ট, আমরা ডেইলি লাইফে হিটের অনেক এফেক্টকে দেখতে পাই, কিন্তু যেহেতু ফিজিক্স এখনও পর্যন্ত সেভাবে পড়িনি, তাই এগুলোকে আমরা ফিজিক্স দিয়ে ডেসক্রাইব করতে পারি না। এই চ্যাপ্টারটা যখন পড়বি না, তখন খুব চোখের সামনে চেনা পরিচিত জিনিসগুলোকে দেখতে পাবি, তখন দেখে তোর ভালো লাগবে যখন তুই এগুলোকে ডিফাইন করতে পারবি এফেক্ট অফ হিট হিসেবে, রাইট। তারপরে আরেকটা ছিল দেখ, এক্সপ্লেইন ডিফারেন্ট মোডস অফ হিট ট্রান্সফার। হিট কী কীভাবে ট্রান্সফার হতে পারে তার বিভিন্ন মোডগুলো সম্পর্কে তোরা জানতে পারবি। মানে একটা জায়গা থেকে, একটা গরম জিনিস থেকে একটা ঠান্ডা জিনিসে সবসময় কিছু না কিছু হিট যাবে, ঠিক। ঠান্ডা জিনিস হিট নেবে, গরম জিনিস হিটটাকে ছাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই যে হিটের ট্রান্সফার হচ্ছে কোনো একটা গরম জিনিস থেকে কোনো একটা ঠান্ডা জিনিসে, এই হিটের ট্রান্সফারটা কী কী পদ্ধতিতে হতে পারে, কী কী উপায় হতে পারে, তার কী কী ডিফারেন্ট মোডস আছে, এগুলো এই চ্যাপ্টারটা পরে জানতে পারবি। নেক্সট দেখ, ডিসাইড অ্যাবাউট কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর অফ হিট ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, ডেসক্রাইব কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ থার্মোফ্লাস্ক। এবার ঘটনাটা হচ্ছে এই দুটো পয়েন্টকে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে শুধুমাত্র ডিফারেন্ট মোডস অফ হিট ট্রান্সফার পর্যন্ত আমরা ডিসক্রাইব করব। তারপরের ক্লাসে রিমেইনিং যে দুটো টপিক থাকবে সেই দুটো টপিককে আমরা ডিসক্রাইব করব। না, ডান দিকে দেখ, এই প্রত্যেকটা জিনিস না পড়া উচিত চ্যাপ্টারের শুরু থেকে। এখান থেকে চ্যাপ্টার শুরু না, এখান থেকে এক্সামে কোনো কোয়েশ্চেন্সও আসবে না, কিন্তু আমি যখন কোনো একটা চ্যাপ্টারকে পড়তে শুরু করছি তার ডেফিনিট রিজনগুলো তো আমার জানা উচিত। তো এই জায়গাগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে একটু পড়িস, ভালো লাগবে। দেখ এই চ্যাপ্টারের কী কনসেপ্টস কী কী, একটা হিট চ্যাপ্টারের নাম যদি হিট হয়, তাহলে ওয়ান অফ দ্য কি কনসেপ্টস উইল বি হিট, খুব স্বাভাবিক। তারপরে টেম্পারেচার, তারপরে এফেক্টস অফ হিট, তারপরে থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশনটাই হচ্ছে ডিফারেন্ট এফেক্টস অফ হিটের মধ্যে পড়বে, বুঝতে পারবি, বলবো। তারপরে এটা হচ্ছে মোডস অফ হিট ট্রান্সফার, এই হিট ট্রান্সফারের মোডগুলো যেগুলো একটু আগে বলছিলাম এক্ষুনি। আর হচ্ছে থার্মোস ফ্লাস্ক। এই থার্মোস ফ্লাস্ক এটা বাদ দিয়ে বাকিগুলো আজকেই জানতে পারবি। থার্মোস ফ্লাস্ক আর তোর হচ্ছে কন্ডাক্টর ইনসুলেটর অফ হিট ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, এটাও পরের ক্লাসে জানবি। চল তাহলে শুরু করছি। প্রথমে দেখ হিটের ডেফিনেশন কি বলেছে। হিট ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্ট। তার মানে হচ্ছে হিট ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড বিটুইন টু বডিজ, দুটো বডির মধ্যে ট্রান্সফার্ড হওয়া, দুটো বডির মধ্যে ট্রান্সফার্ড হওয়া একটা এনার্জি, যে বডিগুলো ইন কন্ট্যাক্টে আছে, ঠিক। এবার কিভাবে এনার্জিটা ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফার হওয়ার রিজন কি, ডিউ টু দ্য ডিফারেন্স ইন দেয়ার টেম্পারেচার্স। মানে দুটো বডিকে তো তুই কন্ট্যাক্টে রেখেছিস, এবার দুটো বডিকে কন্ট্যাক্টে রাখার পর তাদের মধ্যে তো টেম্পারেচারের ডিফারেন্স আছে। একটা জিনিসের মধ্যে, যেই দুটো বডির মধ্যে, তার একটা বডিতে তুই হাত দিয়ে ফিল করছিস যেটা একটু গরম, আর আরেকটা তোর হচ্ছে তোর কোনো যে তুই তোর হচ্ছে বডিটা নিয়েছিলি সেটাতে তুই হাত দিয়ে দেখতে পাচ্ছিস যে সেটা কম্পারেটিভলি ঠান্ডা। একটা জিনিস ভেবে দেখ, যখন আমরা স্নান করি শীতকালে তখন গরম জলের একটা বালতি থাকে, তো প্রত্যেকে গরম জলের বালতিতে করি, বা কেউ কেউ গিজারে স্নান করে থাকি, বা তো গরম জল ধর করে নিয়ে এসে বালতিতে ঢাললাম, দেখলি জলটা খুব গরম, তখন তুই ওটাকে স্নান করার একটা উপযুক্ত করার জন্য তার মধ্যে কিছু ঠান্ডা জল মেশাবি। এবার ঠান্ডা জল মেশালে দেখবি যে গরম জলটা আস্তে আস্তে গরম থেকে তুই যতটাতে স্নান করতে পারবি সেরকম একটা দারুণ টেম্পারেচারে এসে পৌঁছেছে, কিছুটা তোর জলের টেম্পারেচার কমে গিয়েছে বালতির জলের। তো
তো এটা কি করে হলো? এটা হচ্ছে এই গরম জল আর ঠান্ডা জল একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে এসেছিল। এবার এই কন্ট্যাক্টে আসার জন্য গরম জল থেকে ঠান্ডা জলের মধ্যে এই হিটটা এনার্জি হিসেবে ট্রান্সফার্ড হয়েছে। এটা হচ্ছে রিজন। তোকে আমি একটা ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝালাম যে গরম জলের বালতিতে আমরা যখন ঠান্ডা জল মেশাই, ঠিক? এবার দেখ, এখানে বলেছে, তার মানে আরেকবার লাইনটা পড়ি, হিট ইজ দ্য এনার্জি, হিট হলো এক ধরনের এনার্জি ট্রান্সফার্ড বিটুইন টু বডিজ, দুটো বডিজ হুইচ আর ইন কন্ট্যাক্ট। তাহলে ইন কন্ট্যাক্টে আছে বা কন্ট্যাক্টে আছে এরকম দুটো বডির মধ্যে ট্রান্সফার্ড হওয়া একটা এনার্জি হচ্ছে হিট। এবং এই ট্রান্সফারটা কিসের জন্য হয়ে থাকে? ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য টেম্পারেচার্স। এবার প্রশ্ন হচ্ছে টেম্পারেচার কী জিনিস? টেম্পারেচার মানে হচ্ছে সেই ডিগ্রিটা যে ডিগ্রিতে এটার হটনেস বা কোল্ডনেসকে আমরা তোর হচ্ছে মেজার করে থাকি। মানে একটা জিনিস কতটা গরম তুই কিছু জিনিস আছে, যেরকম ধর চা খাই যখন, তো চা খাওয়ার সময় কি হয়, প্রথমে যখন চাটা দিয়ে যায় তখন খুব গরম থাকে, তো ওটাকে আমরা চুমুক দিতে পারি না। তারপর কিছুক্ষণ পর কি হয়, চাটা তাও গরম থাকে কিন্তু আমরা আস্তে আস্তে ওটাকে চুমুক দিতে পারি। তো প্রথম অবস্থাতে কি মনে হয়েছিল যে চাটা একটু বেশি গরম, কিছুক্ষণ পর মনে হবে চাটা একটু কম গরম। তো এবার এই যে বেশি গরম কম গরম, তো এই জিনিসটার যে মেজারমেন্ট, দ্যাট মিনস হাউ মাচ, তোর হচ্ছে কী যেন বলছিলাম, হ্যাঁ, হাউ মাচ তাদের টেম্পারেচার, মানে হচ্ছে তাদের হাউ মাচ দ্য বডিজ আর কোল্ড অর হট, we can measure this degree of coldness or hotness by using the concept of temperature. Temperature is nothing but the degree temperature is nothing but the degree of the hotness or coldness of a body. এটা তার মানে একটা বডি কতটা গরম বা কতটা ঠান্ডা এর ডিগ্রিটাই হচ্ছে কতটা গরম, কোনোটা বেশি গরম কোনোটা কম গরম, তো কতটা গরম বা কতটা ঠান্ডা, তো সেটার যে ডিগ্রিটা, এই ডিগ্রিটাকেই আমরা টেম্পারেচার বলে থাকি। নেক্সট, ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে দ্যাট হিট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন এ সাবস্ট্যান্স, while temperature is the measure of the average energy of the molecular motion of a substance. এই লাইনটার মানেটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো বলছি শোন। হিট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন এ সাবস্ট্যান্স, কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে টোটাল অ্যামাউন্ট অফ যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে হিট এনার্জি, ঠিক? এবার বলছে হোয়াইল টেম্পারেচার, যেখানে টেম্পারেচার হলো ইজ দ্য মেজার অফ দ্য এভারেজ এনার্জি অফ মলিকিউলার মোশন অফ আ সাবস্ট্যান্স। কোনো একটা সাবস্ট্যান্স আছে, সেই সাবস্ট্যান্সের মধ্যে যে মলিকিউলার মোশনগুলো হয়, আমরা জানি একটা সাবস্ট্যান্স অনেকগুলো মলিকিউল দিয়ে তৈরি হয়ে থাকে, এবং এটাও জানি যে মলিকিউলদের মধ্যে একটা মোশন আছে। তো এই মলিকিউলার যে মোশনগুলো, সেই মলিকিউলার মোশনের যে এভারেজ মেজারমেন্ট, সেটা হচ্ছে টেম্পারেচার। জিনিসটা মানেটা কি? জিনিসটা মানে হিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি, তাই এটা এনার্জি হিসাবে স্টোরড হবে। আর এবার একটা জিনিস দেখ, কোনো একটা জিনিসকে যতটা তুই গরম করবি আর যখন তুই সেটাকে ঠান্ডা করবি, তাদের মধ্যে যে মলিকিউলসগুলো রয়েছে, সেই মলিকিউলসের যে মোশনটা রয়েছে, সেই মোশনের স্পিডটা ভ্যারি করবে। গরম করলে এক ধরনের স্পিড দেখবি, ঠান্ডা করলে আরেক ধরনের স্পিড দেখবি। তাহলে এটা কি হলো, সেটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি অফ মলিকিউলার মোশন। এবার এই মলিকিউলার মোশনটার জন্য, এই যে স্পিডে ওরা যে নড়াচড়া করছে, তার জন্য একটা এনার্জির দরকার, এবং এদের নড়াচড়ার জন্য কি হচ্ছে, তাদের পজিশন চেঞ্জ হচ্ছে। তো আগের এনার্জি চ্যাপ্টার থেকে আমরা কি জানি, যে যদি পজিশন চেঞ্জ হয় তাহলে তাদের মধ্যে এনার্জি স্টোরড হয়। তো এবার মলিকিউলগুলো যখন নিজেরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করছে, তো ছোটাছুটি করার জন্য তাদের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে একটা এনার্জি স্টোরড হচ্ছে ডিউ টু দিস ডিউ টু দ্য চেঞ্জ অফ ইটস পজিশন অফ দেয়ার পজিশনস। ডিউ টু দ্য চেঞ্জেস অফ দ্য পজিশনস অফ দ্য মলিকিউলস, হিট এনার্জি হিট এনার্জি নয়, কোনো এক ধরনের এনার্জি দ্যাট ইজ নোন অ্যাজ মলিকিউলার এনার্জি, সেই মলিকিউলার এনার্জিটা গ্রো করে থাকে। কারণ মোশন বা চেঞ্জ ইন পজিশন, এগুলো এনার্জিকে যে ফর্ম করে, সেটা আগের চ্যাপ্টার থেকে আমরা জেনেছি। তো তার মানে কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে যখন মলিকিউলার মোশনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে মলিকিউলসগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো তাদের মধ্যে যে মলিকিউলার মোশনটা হচ্ছে, সেই মলিকিউলার মোশনটা হিটকে জেনারেট করবে, হিটকে নয়, এনার্জিকে জেনারেট করবে। এই এভারেজ এনার্জির যেটা মেজারমেন্ট, দ্যাট মিনস দ্য এভারেজ এনার্জি অফ মলিকিউলার মোশন অফ আ সাবস্ট্যান্স ইজ নোন অ্যাজ দ্য টেম্পারেচার, ঠিক? এবার নেক্সট, আচ্ছা আরেকবার পড়ে দেবো কি, তারা পড়ে দিয়ে আরেকবার। হিট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন এ সাবস্ট্যান্স, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি থাকে, সেটা হচ্ছে হিট। আর টেম্পারেচার কি, ইজ দ্য মেজার অফ দ্য অ্যাভারেজ এনার্জি অফ মলিকিউলার মোশন। মলিকুলার মোশনটার জন্য যে এনার্জিগুলো হবে, স্পিড, তার যে অ্যাভারেজ এনার্জিটা হবে, অ্যাভারেজ এনার্জি অফ মলিকিউলার মোশন। অ্যাভারেজ এনার্জি মানে কি, কোনো যখন এদের মধ্যে, খুব ভালো মতো বোঝ, যখন মলিকিউলসগুলোর মধ্যে মোশনের স্পিডটা বাড়বে, তখন বেশি পরিমাণে এদের মধ্যে মলিকিউলার এনার্জি স্টোরড হবে, আবার যখন কমবে তখন কম পরিমাণে মলিকিউলার এনার্জি স্টোরড হবে। এবার এদের তো একটা অ্যাভারেজ মলিকিউলার এনার্জি রয়েছে, দুটোর একটাতে বাড়ছে একটাতে কমছে, তো এদের মাঝ বরাবর একটা অ্যাভারেজ মলিকিউলার এনার্জি রয়েছে। এই অ্যাভারেজ মলিকিউলার এনার্জিটারই যে মেজারমেন্টটা, সেটাই হচ্ছে টেম্পারেচার, রাইট? টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি মানে হিট,
আর মলিকিউলার মোশনের অ্যাভারেজ এনার্জি অফ মলিকুলার মোশন যেটা, সেই অ্যাভারেজ এনার্জি অফ মলিকুলার মোশনটাই হচ্ছে টেম্পারেচার। Heat flows when there is a difference in temperatures of the bodies in contact with each other. খুব স্বাভাবিক, হিটটা ফ্লো করে থাকে কখন? when there is a difference in temperatures, যখন দুটো বডির মধ্যে কন্ট্যাক্টের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স হয়ে থাকে। টেম্পারেচারের ডিফারেন্স হওয়া মানে কি? সেই ডিগ্রিটার ডিফারেন্স, যে ডিগ্রিটা বলে দেয় যে কোনো দুটো বডি কতটা হট বা কতটা কোল্ড। তুই যদি এটা বলতে পারিস যে একটা বডি বেশি হট আর আরেকটা বডি কোল্ড, তাহলে তুই এটা অবভিয়াসলি তো ডিসাইড করছিস টেম্পারেচারের রেসপেক্টে না, কারণ হটনেস আর কোল্ডনেসের যে ডিগ্রিটা সেটাই টেম্পারেচার, যে মেজারমেন্টটা সেটাই টেম্পারেচার। তো তুই যখন দুটো জিনিসের মধ্যে হাত দিয়ে বলতে পারছিস একটা গরম আর একটা ঠান্ডা, তার মানে কতটা একটা জিনিস যে হটনেস আছে কোনো একটা জিনিসে কোল্ডনেস আছে, এটা তুই শুধুমাত্র ডেসক্রাইব করতে পারছিস কিসের জন্য? টেম্পারেচারের কনসেপ্ট দিয়ে, রাইট? তো আলটিমেটলি এই টেম্পারেচারের কনসেপ্ট দিয়ে তুই বলতে পারছিস যে কোনটা গরম কোনটা ঠান্ডা। তো তার মানে যে এই টেম্পারেচারটার যদি ডিফার করে যায়, তার মানে একটা যদি গরম আর আরেকটা যদি ঠান্ডা হয়, বা দুটোর মধ্যে যদি কোনোটার মধ্যে যদি টেম্পারেচারের ডিফারেন্স হয়, টেম্পারেচারের ডিফারেন্স হবে মানে একটা গরম হবে একটা ঠান্ডা হবে। যদি টেম্পারেচারটা ডিফার করে তাহলে একটা গরম হবে একটা ঠান্ডা হবে। এবার যদি গরম হয় আর ঠান্ডা হয়, কোনো একটা জিনিস যদি গরম হয় আর কোনো একটা জিনিস যদি ঠান্ডা হয়, তার মানে তাদের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স আছে। এবারে যদি টেম্পারেচারের ডিফারেন্সটা থাকে তাহলে তাদের মধ্যে হিট ফ্লো করবে, ঠিক যেমন গরম জলের বালতিতে ঠান্ডা জল মেশানোর পর হয়েছিল, ঠিক। এবার দেখ, হিট ফ্লোজ ফ্রম এ বডি অ্যাট এ হায়ার টেম্পারেচার, খুব স্বাভাবিক, যে যত গরম বেশি মানে যার হটনেস যত বেশি তার হায়ার টেম্পারেচার, টু এ বডি অ্যাট এ লোয়ার টেম্পারেচার, যার মানে যার মধ্যে কোল্ডনেস যেটা বেশি বাট লোয়ার টেম্পারেচার যার মধ্যে টেম্পারেচার কম, তার মধ্যে যে হিটটা ফ্লো করে থাকে। দ্য ফ্লো কন্টিনিউস আনটিল বোথ দ্য বডিজ অ্যাটেইন দ্য সেম টেম্পারেচার। যখন আমরা গরম জলের বালতিতে ঠান্ডা জল মেশাই তখন ঠান্ডা জলের টেম্পারেচার বাড়ে আর গরম জলের টেম্পারেচারটা কমে। এবার ঠান্ডা জলের টেম্পারেচারটা বাড়লো, গরম জলের টেম্পারেচারটা কমলো, এবার এরা দুটো একটা জায়গায় এসে লেভেল হয়ে যায়, একটা বাড়ছে আর একটা কমছে, কমছে কমতে সমান হয়ে গেল। যখনই সমান হয়ে গেল তখন তাদের টেম্পারেচারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। টেম্পারেচারের মধ্যে যখন যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে তাদের মধ্যে হিট এনার্জি ফ্লো করবে না, কারণ আমরা জানি হিট তখনই ফ্লো করে থাকে যদি তাদের মধ্যে এনার্জির ডিফারেন্স হয়, ঠিক। এটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, যেটা লেখা নেই তাও বলে দিলাম, শোন, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, ঠিক আছে। এবার অ্যাট দিস স্টেজ দ্য বডিজ আর সেইড টু বি অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম মানে কি? যখন দুটো সেম কন্ডিশনে আছে, কোনো চেঞ্জ নেই, ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যখন তাদের মধ্যে টেম্পারেচারটা সেম হয়। তো কোনো দুটো বডি ধর তোকে এরকম বলে দিল, হোয়াট ডু ইউ মিন বাই থার্মাল ইকুইলিব্রিয়াম? থার্মাল ইকুইলিব্রিয়াম মিনস দ্যাট পার্টিকুলার স্টেজ at which two bodies in contact have same temperature. That means তোর হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ এ স্টেট, একটা কন্ডিশন or একটা স্টেট where two bodies which are in contact, দুটো বডি আছে যারা কন্ট্যাক্টে আছে, must have same temperature, ঠিক। নেক্সট, for example, if you put an ice cube in your mouth, the mouth becomes cold and the ice cube melts. This happens because the heat gets transferred from your mouth to the ice cube. খুব স্বাভাবিক, আমাদের যে মুখের টেম্পারেচারটা হয়ে থাকে, এই মুখের টেম্পারেচারটা অবভিয়াসলি আইস কিউবের টেম্পারেচারের থেকে তো বেশি হয়। তো কি হবে, আইস কিউবের টেম্পারেচারটা যেহেতু কম, দ্যাট মিনস এটা কোল্ড, আর যেহেতু আমাদের মুখের টেম্পারেচারটা বেশি, দ্যাট মিনস এটা হট। তার মানে আমরা কি জানি যে হটার কোনো অবজেক্ট থেকে কোল্ডার কোনো অবজেক্টে তোর হিট ট্রান্সফার হয়ে থাকে। তো তাহলে আমাদের মুখটা যেহেতু গরম ছিল, তাই আমাদের মুখ থেকে ঠান্ডা আইস কিউবে হিটটা ট্রান্সফার্ড হবে। এবার যদি হিটটা ট্রান্সফার্ড হয় তাহলে কি হবে, বরফের টেম্পারেচার বাড়তে থাকবে আর আমাদের মুখের টেম্পারেচার কমতে থাকবে। একটু আগেই তাই জানলাম যে দুটো বডি যারা ইন কন্ট্যাক্টস আছে তাদের মধ্যে যদি টেম্পারেচারের ডিফারেন্স হয় তাহলে হটার বডি থেকে কোল্ডার বডিতে তোর হচ্ছে হিট ট্রান্সফার্ড হয়ে থাকে, এবং এই ট্রান্সফারটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের টেম্পারেচারটা সেম হচ্ছে। তার মানে আমার মুখ থেকে বরফে হিট ট্রান্সফার হবে, কারণ মুখ গরম বরফ ঠান্ডা। এবারে হিট ট্রান্সফার হতে হতে কি হবে, আমাদের মুখের টেম্পারেচার কমবে, কারণ মুখ হিট দিচ্ছে আর আইস কিউব হিটটা নিচ্ছে, তো দ্যাট মিনস তার টেম্পারেচার বাড়বে। এবার মুখের টেম্পারেচার কমলো, আইস কিউবের টেম্পারেচার বাড়তে থাকবে, কি হবে, মুখটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর আইস কিউবটা আস্তে আস্তে গলতে শুরু হবে। তো মুখ ঠান্ডা হচ্ছে আইস কিউব গলছে, মুখ ঠান্ডা হচ্ছে আইস কিউব গলছে।
এইভাবে চলতে চলতে একটা স্টেজ আসবে যখন মুখটা আলাদাভাবে ঠান্ডা কিছু হবে না, আর আইস কিউবটা একটা নির্দিষ্ট লেভেলের পর সেটা আর গলবেও না। তার মানে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে দুটো টেম্পারেচার সেম। দুটো টেম্পারেচার যখন সেম হয়ে গেছে, কেউ কাউকে হিট দেবে না। যদি কেউ কাউকে হিট দেয় না দেয়, কেউ যদি হিট না নেয়, তাহলে কি হবে? মুখ হিট দিতে পারবে না। মুখ যদি হিট দিতে না পারে, তাহলে আলাদা করে ঠান্ডা হবে না। আর আইস কিউব কী হবে? আইস কিউব যেহেতু মুখ হিট দিচ্ছে না, তাই আইস কিউব ওই হিটটা নিতে পারবে না। তো তার জন্য আইস কিউবেরও টেম্পারেচার বাড়বে না, আর বরফটাও গলবে না। খুব স্বাভাবিক। এবার দেখ ইউনিটস অফ হিট কি বলেছে। অ্যাজ হিট ইজ অলসো এ ফর্ম অফ এনার্জি, দেয়ারফর হিট হ্যাজ সেম ইউনিটস অ্যাজ এনার্জি। একটু আগেই বলছিলাম, যেহেতু হিট একটা এনার্জি, তাই হিট এনার্জির যে ইউনিট, হিটেরও একটা ইউনিট। দ্য এসআই ইউনিট অফ হিট ইজ জুল। অবভিয়াসলি এনার্জির এসআই ইউনিট জুল ছিল, তাহলে হিটেরও এসআই ইউনিট জুল হবে। এবার আমরা কি করে থাকি, একটা আমরা ওয়ার্কিং এদের একটা ইউনিট আছে, সিজিএস না এসআই না, একটা ওয়ার্কিং ইউনিট, যেটা দিয়ে সাধারণত আমরা ক্যালকুলেট করে থাকি, ফর সেক অফ ক্যালকুলেশন। তো এটা কি হয়ে থাকে, এরকম একটা কমনলি ইউজড ইউনিট হচ্ছে তোর ক্যালোরি আর কিলো ক্যালোরি। ক্যালোরি আর কিলো ক্যালোরি, রাইট? এটা হচ্ছে গিয়ে তোর আলটিমেটলি কথা। নেক্সট দেখ, নেক্সট কি বলছে। নেক্সট বলছে হচ্ছে টেম্পারেচার। The temperature is defined as the measure of degree of hotness or coldness of a body. এতক্ষণ ধরে সেটাই চিৎকার করে যাচ্ছি। It tells us about the motion of molecules and atoms in a substance. এটাও বললাম। If the substance has a low temperature, then its constituent particles, that means the molecules and atoms, are moving at a low speed. যদি টেম্পারেচার কম হয়, ভালো মতো দেখ, যদি টেম্পারেচার কম হয়, টেম্পারেচার কম হলে কি হবে? টেম্পারেচার কম হলে আমাদের যে মলিকিউলসগুলো রয়েছে তারা কম স্পিডে ঘুরবে। যদি কম স্পিডে ঘোরে, তাহলে কম মলিকিউলার এনার্জি স্টোর হবে। এটাই বলা আছে, লো টেম্পারেচারে থাকলে কম মলিকিউলার এনার্জি স্টোর হয়। আর আরেকটা কি বলেছে, ইফ দ্য সাবস্ট্যান্স হ্যাজ এ হাই টেম্পারেচার, দেন দ্য মোশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকলস ইজ ফাস্ট or they are vibrating vigorously, that means the amount of molecular energy will be higher. Next, units of temperature. The SI unit of temperature is Kelvin. এটা মুখস্থ করতে হবে। কেলভিন একটা ইউনিট, যে কেলভিনটা হচ্ছে SI unit of temperature. Other units used to measure temperature are ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে আবার ওয়ার্কিং। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর একটা ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। তো এগুলো ডিগ্রি সেলসিয়াস জানি যে আমার আজকে টেম্পারেচার 35.5 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা সবসময়ের জন্য বলে থাকি। এই ডিগ্রি সেলসিয়াসটাকে টেম্পারেচারকে মেজার করে থাকে। দ্যাট মিনস আমাদের ওয়েদারটা বা আমাদের যেটাকে টাচ করে আছি বা যে কোনো অবজেক্ট কতটা হট বা কতটা কোল্ড, এর যে মেজারমেন্টটা সেটা আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে করে থাকি। তো আমাদের টেম্পারেচারটাকে যেমন আমরা বলে থাকি 40 ডিগ্রি সেলসিয়াস, বা টেম্পারেচারটাকে আমরা বললাম 30 ডিগ্রি সেলসিয়াস, এবার আমরা বলে থাকি। তো এই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে মেজার করে থাকে। ডিগ্রি ফারেনহাইটও একই রকমভাবে টেম্পারেচারকে মেজার করে থাকে, কিন্তু এদের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। নেক্সট, থার্মোমিটার কি? সবাই জ্বর মাপার জন্য বাড়িতে থার্মোমিটার দেখেইছিস। ডান দিকে তোদের এখানে একটা পিকচারও দেওয়া আছে থার্মোমিটারে, দেখতেই পাচ্ছিস থার্মোমিটারের পিকচারটা। তো এবার ভালো মতো দেখ থার্মোমিটারটা কি কি হয়ে থাকে। থার্মোমিটার ইজ এ ডিভাইস, খুব স্বাভাবিক, একটা ডিভাইস তো বটেই, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য টেম্পারেচার অফ আ বডি। কোনো একটা বডির কতটা টেম্পারেচার, দ্যাট মিনস কোনো একটা বডি কতটা হট বা কতটা কোল্ড। টেম্পারেচার মানে কি? ডিগ্রি অফ হটনেস আর কোল্ডনেস। তার মানে কোনো একটা বডির যদি আমি টেম্পারেচার মেজার করি, তার মানে আমি অ্যাকচুয়ালি কি মেজার করছি? অ্যাকচুয়ালি আমি এটা মেজার করছি যে সেই বডিটা কতটা হট বা কতটা কোল্ড, রাইট? তো তার মানে কি, থার্মোমিটার ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজ টু মেজার দ্য টেম্পারেচার অফ আ বডি। The term is derived from the two Latin words thermo meaning heat and meter meaning a measuring device. তার মানে heat measuring device. A thermometer measures temperature in degree Celsius, degree Fahrenheit or Kelvin. তার মানে থার্মোমিটারও তিনটে টাইপের হয়ে থাকে। ইউনিটস গুলো দেখলাম তিনটে, এসআই ইউনিট ছিল কেলভিন, এছাড়াও ছিল ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট। তো এবার প্রত্যেকটার জন্য একটা করে আলাদা আলাদা থার্মোমিটার বানানো হয়েছে। একটা ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার, একটা ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটার, একটা কেলভিন থার্মোমিটার। এবার দেখ কোয়ালিটিস অফ আ গুড থার্মোমিটার। থার্মোমিটারের ভালো থার্মোমিটারের কোয়ালিটি তো হতে হবে, মানে এক মিনিট সরি, ভালো থার্মোমিটারের তো কোয়ালিটি থাকতে হবে। এবার এই ভালো থার্মোমিটারের কোয়ালিটিগুলো কী কী হয় সেগুলো আমরা দেখবো। থার্মোমিটারকে ভালো হতে হবে, নাহলে তো ভুলভাল মেজার করবে। যদি থার্মোমিটার খারাপ হলো, তাহলে তো জ্বরটাকে ঠিকঠাক মেজার করতে পারবে না। তো আলটিমেটলি পয়েন্টে আসি, কি দ্য থার্মোমিটার লিকুইড ইউজড ইন থার্মোমিটার। একটা লিকুইড থাকে দেখিস, আমরা যখন থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মেজার করি, আমাদের ফিভারটা মেজার করি, তখন মাঝখানে যে একটা লিকুইড থাকে সেই লিকুইডটা ওঠানামা করে, সেই লিকুইডটা থাকে হচ্ছে মার্কারি। ঠিক আছে, এবার দেখ যে লিকুইড ইউজ হয়, কিছু কিছু জায়গায় মার্কারি বাদ দিয়ে অন্য কিছু ইউজ হতে পারে। তো দ্য থার্মোমিটার লিকুইড ইউজড ইন দ্য থার্মোমিটার শুড হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার। ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার মানে কি?
দেখ, আমরা একটা জিনিস কি জানি, যে লিকুইডটা ভেতরে থাকে না, এই লিকুইডটাতে যখন আমরা হিট দিই তো লিকুইডটা এক্সপ্যান্ড হয়, লিকুইডটা এক্সপ্যান্ড হয়ে আলটিমেট টেম্পারেচারে পৌঁছয়। এবার একটা জিনিস খুব ভালো করে বোঝ, ধর আমি এমন একটা লিকুইড ইউজ করেছি যে লিকুইডটা এক্সপ্যান্ড হয়ই না, খুব কম এক্সপ্যান্ড হয়। অর্থাৎ খুব কম এক্সপ্যান্ড হয় মানে কি, খুব অল্প রেঞ্জ অফ টেম্পারেচার মেজার করে দেয়। যতটুকু এক্সপ্যান্ড হবে এখান দিয়ে ধর লিকুইডটা যতটা এক্সপ্যান্ড হবে, এই যতটা এক্সপ্যান্ড হবে সেই ততটাই তো আমি বুঝতে পারবো না যে কতটা টেম্পারেচারে উঠেছে। এবার ধর একটা লিকুইড ছিল যেটা খুব কম এক্সপ্যান্ড হয় এটুক, তাহলে কি হবে, এই অল্প একটু রেঞ্জের টেম্পারেচার মেজার করবে, এখানে শুরু করবে এখানে শুরু করবে আর এখানে শেষ করবে, রাইট। এবার ধর কারোর রেঞ্জটা এতটা বড়, তাহলে কি হবে, তার মানে ওকে যখন আমি হিট দেবো ও এতটা দূর পর্যন্ত ও এক্সপ্যান্ড হতে পারবে, এতটা দূর পর্যন্ত এক্সপ্যান্ড হতে পারবে কি, ও এখান থেকে শুরু করে এত পর্যন্ত এতটা রেঞ্জকে ও টেম্পারেচার থেকে মেজার করতে পারবে। এটাই লেখা আছে, হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার দ্যাট ইজ লো ফ্রিজিং পয়েন্ট, মানে এটা এখানে গিয়ে জমে যায়, ঠিক আছে, যে লিকুইডটা ইউজ হয় এটা এখানে গিয়ে জমে যায়। আমরা কি জানি, কোনো লিকুইডকে যখন আমরা টেম্পারেচার কমাতে থাকি কমাতে থাকি কমাতে থাকি তো তখন সেটা সলিড হয়ে যায়, জমে যায়। তো এখানে বলছে এটা ফ্রিজ যাতে অনেক নিচে করে আর ভেপারাইজও যাতে অনেক উপরে হয়। ধর এখানে গিয়ে ভেপারাইজ হয়ে যাচ্ছিল, তাহলে তুই তো উপরের টেম্পারেচারগুলোকে মেজারই করতে পারবি না। তো আলটিমেটলি তোকে একটা ওয়াইড রেঞ্জ দেবে এতটা এক্সপ্যান্ড হয়ে, তো তার আগেও জমতেও পারবে না, তার আগেও ভেপারাইজও হতে পারবে না, বা বয়লিং পয়েন্টেও পৌঁছাবে না, ফ্রিজিং পয়েন্টেও পৌঁছাবে না। এর মাঝখানে যাতে একটা ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার থাকে এই কথাটা বলা হয়েছে। এবার দেখ, নট স্টিক টু দ্য ওয়ালস। এবার যে আমি এখানে থার্মোমিটারে যে লিকুইডটা ইউজ করি, একটা জিনিস বুঝে দেখ, এই লিকুইডটা ধর ভালো মতো করে এটা ধর খুব মানে চ্যাটচ্যাটে জেলির মতো থার্মোমিটারে গায়ে লেগে যাচ্ছে, তাহলে থার্মোমিটারের উপর কেটে উঠবে, উঠবে না, আটকে 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 যাবে, তো আমি আলটিমেটলি ভালো করে টেম্পারেচারও মেজার করতে পারবো না। নেক্সট, এক্সপ্যান্ড ইউনিফর্মলি, খুব স্বাভাবিক। দেখ কি বলছে, একটা থার্মোমিটারে যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা যদি এক্সপ্যান্ড ইউনিফর্মলি না হয়, এখানে ধর বেশি বাড়লো, এখানে ধর একটু এরকম হলো এরকম হলো, তাহলে তো হবে না, তাহলে তো টেম্পারেচার মেজার করতে পারবি না। তো ইউনিফর্মলি এটাকে বাড়তে হবে। নেক্সট, বি ওপেক অ্যান্ড ক্লিয়ারলি ভিজিবল, খুব স্বাভাবিক। এখানে ধর তুই যে লিকুইডটা ব্যবহার করেছিস সেই লিকুইডটাকে তুই যদি দেখতেই না পেলি তাহলে তুই টেম্পারেচারটাকে মেজার করবি কীভাবে। তাহলে ভেতরে যে লিকুইডটা ইউজ হবে সেটাকে ওপেক হতে হবে, দ্যাট মিনস সেটাকে ভিজিবল হতে হবে। নেক্সট, বি প্র্যাকটিক্যালি নন ভোলাটাইল। হ্যাঁ, যদি উড়ে যায় তাহলে তো কাজ হবে না, তো নন ভোলাটাইল হতেই হবে। দ্য স্টেম অফ দ্য থার্মোমিটার শুড বি মেড থিক গ্লাস টু প্রোটেক্ট দ্য ক্যাপিলারি টিউব এগেইনস্ট দ্য এনি ফিজিক্যাল ড্যামেজ। ধর এরকম একটা থার্মোমিটার ছিল, সরি, ধর এরকম একটা থার্মোমিটার ছিল, ঠিক আছে, ধরেন এটা থার্মোমিটার। হ্যাঁ, তো এই থার্মোমিটারটা যেটা ছিল, এই থার্মোমিটারের এর মাঝখান দিয়ে তো লিকুইডটা থাকে, এরকম করে মাঝখান দিয়ে লিকুইডটা থাকে। এবার ঘটনাটা হচ্ছে, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছিস, এই ওয়ালটা যদি পাতলা হয় তাহলে একটু টোকা লাগলেই তো ভেঙে যাবে, তো ভেতরে লিকুইডটা বাইরে বেরিয়ে পড়বে, তোর আলটিমেটলি থার্মোমিটারটা নষ্ট হবে। তো অবভিয়াসলি এই যে ওয়ালটা ছিল এই ওয়ালটাকে ঠিক হতে হবে, হলো। আর এখানকার যে ওয়ালটা ছিল এইটুকু মাথাটার যে ওয়ালটা সেটাকে পাতলা হতে হবে। কেন পাতলা হতে হবে, এটা যত মোটা হবে, ধর এটাকে আমরা আমাদের বডির সঙ্গে টাচ করে রেখেছি, আমরা তো এখানটাকে এটাকেই তো টাচ করে রাখি না বডির সঙ্গে, এই পোর্শনটাকে। তো এবার ধর আমাদের বডি থেকে কি হবে, আমাদের বডিটা হটার, জ্বর এসছে, থার্মোমিটারটার তুলনামূলকভাবে অনেক কোল্ডার, কম্পারেটিভলি অনেক কোল্ডার, এটা অনেকটা হটার আমাদের বডি, এটা আমাদের বডি, ঠিক আছে। এবার কি হবে, যখন থার্মোমিটারটা টাচ হবে আমাদের বডির সাথে তখনই আমাদের বডি থেকে হিট ফ্লো হবে এই থার্মোমিটারে। একটু আগে এটাই দেখছিলাম যে হটার সাবস্ট্যান্স আর কোল্ডার সাবস্ট্যান্স যদি একটা আরেকটার সঙ্গে লেগে থাকে তাহলে কি হয়, হটার সাবস্ট্যান্স থেকে কোল্ডার সাবস্ট্যান্সে হিট ট্রান্সফার হয়। তো আমাদের বডি থেকে থার্মোমিটারে হিট ট্রান্সফার হলো, কি হবে, থার্মোমিটারের ভেতরে লিকুইডটা এক্সপ্যান্ড করতে শুরু করবে, এটাই হয়। এবার ভাব, আমাদের তো এই পোর্শনটা থার্মোমিটারের বডির সাথে টাচ হয়ে থাকে, তো এবার ধর এটা খুব মোটা গ্লাস দিয়ে তৈরি, এটা যদি মোটা গ্লাস দিয়ে তৈরি হয় তাহলে কি হবে, আমাদের বডি থেকে হিটটা তোর এখানে পৌঁছতে মানে থার্মোমিটারের লিকুইড অবধি পৌঁছতে অনেকটা টাইম নেবে। আর এটা যদি পাতলা হয় তাড়াতাড়ি গরম হয়ে যাবে, তাড়াতাড়ি গরম হয়ে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসার আগে এই তোর হিটটাকে ট্রান্সফার করে দিতে পারবে এই লিকুইডটার মধ্যে, যাতে এই লিকুইডটা এক্সপ্যান্ড করে। তো এটাকে কোনোদিনও মোটা হওয়া যাবে না, এটা মোটা হলেই হয়ে যাবে গল্প, যে সেটা ঠিকমতোভাবে গরম হতে পারবে না, তো হিটটাকে ট্রান্সফার করতে পারবে না, আমরা অ্যাকচুয়াল টেম্পারেচারটা মেজার করতে পারবো না। কি হবে, তার জন্য কিন্তু এটা পাতলা এটা মোটা, এটা মোটা হওয়ার কারণ যাতে এটা লিকুইডটাকে প্রোটেক্ট করতে পারে। নেক্সট, দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার শুড বি থিন ওয়াল্ড।
খুব স্বাভাবিক, এক্ষুনি বলছিলাম, সো দ্যাট দ্য লিকুইড ইনসাইড ইট কুইকলি অ্যাটেইনস দ্য টেম্পারেচার অফ দ্য বডি, যাতে হিটের ট্রান্সফারটা ভালো মতো হয়। দ্য বোর অফ দ্য ক্যাপিলারি শুড বি ন্যারো, আচ্ছা খুব স্বাভাবিক, সো দ্য লিকুইড মুভস থ্রু এ লার্জ লেন্থ। এই যে থার্মোমিটারটা ধর এরকম ছিল, এর মাঝখান দিয়ে যে আরেকটা সরু জায়গা থাকে, এই সরু জায়গাতে আমাদের লিকুইডটা ভর্তি থাকে। এটা খুব সরু হয় ভিতরে, এই জায়গাটাকে, এই গ্যাপটা খুব সরু হতে হবে এই টিউবটা। কেন সরু হতে হয়? যাতে এটা ইউনিফর্মলি ওপর দিকে উঠতে পারে। যদি মোটা হতো তাহলে এটা কম দূর উঠতো, বেশি দূর উঠতো না, ছড়িয়ে যেত ব্যাপারটা এতটা, তো ছড়ানো যাবে না, সোজাসুজি উপরে উঠতে হবে, এটা পয়েন্ট। অ্যাডভান্টেজেস অফ ইউজিং মার্কারি অ্যাজ এ থার্মোমেট্রিক ফ্লুইড, এক্ষুনি বলছিলাম যে মার্কারি ইউজ করে থাকে কেন, যা যা ক্রাইটেরিয়া দরকার মার্কারি সব আছে। কি পড়েছিলাম এখানে ক্রাইটেরিয়া? হ্যাভ এ, আচ্ছা দেখ, নট স্টিক টু দ্য ওয়ালস, আচ্ছা ঠিক আছে, দ্য থার্মোমেট্রিক লিকুইড ইউজিং থার্মোমিটার শুড হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার, এটা যে কোনো লিকুইডের থাকতে হবে, একটু আগে বলছিলাম। তো মার্কারির কি হয়? ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার আছে, ফার্স্ট ক্রাইটেরিয়া মার্কারির জন্য স্যাটিসফাইড। সেকেন্ড কি? লো ফ্রিজিং পয়েন্ট আর হাই বয়লিং পয়েন্ট লাগবে লিকুইডটার, একটু আগেই বলছিলাম লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত, তো মার্কারিরও লো ফ্রিজিং পয়েন্ট আর হাই বয়লিং পয়েন্ট আছে। থার্ড পয়েন্ট কি? নট স্টিক টু দ্য ওয়ালস অফ ক্যাপিলারি টিউব, অবভিয়াসলি মার্কারিও স্টিক করে না, মার্কারি খুব পিছলা জিনিস হয়ে থাকে, তো পিছলা যেহেতু মানে একদম হাতের মধ্যে নিলে এটা পিছলে পিছলে যায়, তো তার জন্য কি হয়, এটা তোর ক্যাপিলারি টিউবের গায়েও লাগে না, তো থার্ড ক্রাইটেরিয়া স্যাটিসফাইড। নেক্সট পয়েন্ট কি? এক্সপ্যান্ড ইউনিফর্মলি, মার্কারি এক্সপ্যান্ড করে থাকে ইউনিফর্মলি। তো বি ওপেক, মার্কারি ক্লিয়ারলি ভিজিবল। বি প্র্যাকটিক্যালি নন ভোলাটাইল, মার্কারিও নন ভোলাটাইল। তো সবগুলো ক্রাইটেরিয়া, যতগুলো লিকুইডের ক্রাইটেরিয়া হওয়া দরকার একটা থার্মোমিটারের, লিকুইডের যে ক্রাইটেরিয়াগুলো, সবগুলো ক্রাইটেরিয়া মার্কারির জন্য স্যাটিসফাইড হচ্ছে। সো সবগুলো যদি মার্কারির জন্য স্যাটিসফাইড হয়, অবভিয়াসলি মার্কারি আমি ইউজ করব। এগুলো হচ্ছে কারণ লেখা আছে। দেখ, মার্কারি এক্সপ্যান্ডস ইজিলি অ্যান্ড ইউনিফর্মলি, মার্কারি ক্যান বি ইউজড ওভার এ ওয়াইড রেঞ্জ, লো ফ্রিজিং পয়েন্ট দেখতে পাচ্ছিস -39 ডিগ্রি সেলসিয়াস আর বয়লিং পয়েন্ট 357 ডিগ্রি সেলসিয়াস। মার্কারি ইজ এক্স্যাক্টলি ভিজিবল, একটু আগে দেখলি। মার্কারি ডাজ নট স্টিক টু দ্য সাইডস অফ দ্য গ্লাস টিউব, দেখলি। মার্কারি ইজ প্র্যাকটিক্যালি নন ভোলাটাইল, দেখলি। সব ক্রাইটেরিয়াগুলো যেগুলো হওয়া দরকার ছিল লিকুইডটা, থার্মোমেট্রিক লিকুইডের, সবগুলো ক্রাইটেরিয়া মার্কারি স্যাটিসফাই করে, দ্যাটস ওয়াই মার্কারি ইজ ইউজড। নেক্সট, টেম্পারেচার স্কেলস কি বলেছে দেখ, সেলসিয়াস স্কেল। ইন সেলসিয়াস স্কেল দ্য লোয়ার ফিক্সড পয়েন্ট, আচ্ছা প্রত্যেকটা স্কেলকে আমরা কিভাবে তৈরি করে থাকি সেটা হচ্ছে ব্যাপার। কি বললাম? একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল আর একটা কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে কি হয়? সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা সব থেকে নিচে তুই মেজার করতে পারিস সেটা 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা 0 থেকে শুরু করে এটা উপরে 100 পর্যন্ত হয়। এটা সেলসিয়াস স্কেলের ক্যারেক্টারিস্টিক্স, হুইচ ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। ফারেনহাইট স্কেল কি? ফারেনহাইট স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেটার এই লাস্ট পয়েন্টটা 0 নয়, 32 হয়, আর তো উপরের পয়েন্টটা হয় হচ্ছে 180। ঠিক, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। একটা 0 আর 100 হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে বা সেলসিয়াস স্কেলে, আর 32 আর 180 নয়, সরি 212, ভুল করেছিলাম, সরি, এটা 212 হবে, হ্যাঁ 212, কি করতে লিখলাম কি জানি, ও 180 ডিফারেন্সটা লিখে দিয়েছি, ডিফারেন্সটা আমার দরকার পড়বে একটু পরে, দেখ। তো এটা 32, এটা 212, লোয়ার পয়েন্ট 32 আর 212। তার মানে একটা জিনিস দেখ, কেলভিন স্কেল আর তোর হচ্ছে সেলসিয়াস স্কেলের মধ্যে একটা রিলেশন পাবি। কি? এই দেখ, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস যখন ওয়াটার তোর ফ্রিজ করে, বরফ হয়, আইস হয়, তার মানে 32 ফারেনহাইটে, 32 ডিগ্রি ফারেনহাইটে ওয়াটারটা ফ্রিজ করবে, এখানে তাই লেখা আছে, দেখ। দ্য লোয়ার ফিক্সড পয়েন্ট অফ দি স্কেল ইজ 32 ডিগ্রি ফারেনহাইট ফর ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। দ্যাট মিনস একটা ওয়াটার 0 ডিগ্রিতে ফ্রিজ করে, 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি, সেটাকেই যদি আমরা ফারেনহাইটে মেজার করি তাহলে 32 ডিগ্রি ফারেনহাইটে সেটা ফ্রিজ হবে। জাস্ট দুটো আলাদা আলাদা ভার্সন, আর কিচ্ছু না। তোর যেমন ভালো নাম থাকে, ডাক নাম থাকে, দুটো আলটিমেটলি একই জিনিসকে বলে, তো সেরকমই এটাও 0 ডিগ্রি সেলসিয়াস আর 32 ডিগ্রি ফারেনহাইট একই জিনিস। 0 ডিগ্রি সেলসিয়াসে তো তোর হচ্ছে গিয়ে ওয়াটার ফ্রিজ করে, সেটাকেই যদি আমি ফারেনহাইট স্কেলে মাপি তাহলে আমরা দেখবো হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইটে সেটা তোর হচ্ছে গিয়ে করে থাকে। আবার যখন কেলভিনে মাপবো তখন দেখবো 273, ওটা ভ্যালু, জাস্ট ভ্যালু, আর কিচ্ছু না। আর ওয়াটার ভেপারাইজ হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, আর যদি ফারেনহাইট স্কেলে মেজার করি সেটা 212-তে মেজার হচ্ছে, সেটা 212-তে হয়ে থাকে। একটা জিনিস দেখ, তার মানে এখানকার 100টা ঘর, ডিফারেন্স কত? 0 থেকে 100, 100, রাইট, 100। আর দেখ ফারেনহাইট স্কেলের ঘর কত? 180, দেখ 212 থেকে 32 মাইনাস কর, তাহলে 180, তার মানে এরকম 180টা ঘর থাকবে। আর ডিগ্রি সেলসিয়াস স্কেলে 100টা ঘর থাকবে। তার মানে একটা জিনিস কি বুঝলি, 100 ইন সেলসিয়াস স্কেল, তার মানে 100টা দাগ যতগুলোকে মেজার করবে, এখানকার 180টা দাগ সেটাকেই মেজার করবে। ভালো মতো বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ, এখানকার 100টা দাগের যা ভ্যালু,
এখানকার 180টা দাগেরও তাই ভ্যালু। 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, দ্যাট মিনস ফ্রম দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার টু দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। এখানেও ফ্রম দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ফ্রম টু দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, দ্যাট মিনস 100 ডিগ্রি সেলসিয়াস। এখানকার মাঝখানে 100টা খোপ থাকবে, 100টা। আর এখানে দেখ কেন কি 100 থেকে 0 100 হয়, আর আরেকটা কি দেখ 212 থেকে 32, 212 থেকে যে 32টা হবে সেটা 180 হবে। গুড। তো 100টা ঘর যা মেজার করবে এখানকার 180টা ঘর তাই মেজার করবে। নেক্সট, এখানে রিলেশনটা তাই লিখেছে দেখ। এই রিলেশনগুলোকে একটু মুখস্থ করতে লাগবে। এটা প্রুফটা যখন এই চ্যাপ্টারটা হয়ে যাবে এটা এক্সট্রা তোর বইতে নেই, কিন্তু বুঝতে পারবি এটা জাস্ট ম্যাথমেটিক্সের ইউনিটারি মেথডের প্রুফ। আমি করে দেবো, আপাতত একটু এই ফর্মুলাটা মুখস্থ করে এই চ্যাপ্টারটা হলে পরে আমি করে দেবো এই প্রুফটা, আমার থেকে বুঝে নিস, ভালো লাগবে। দেখ, কনভার্সন অফ সেলসিয়াস স্কেল টু কেলভিন স্কেল। আচ্ছা কেলভিন স্কেলে কি বললাম, এটা 273 থেকে 373 হয়। দেখ, এটা 0 ডিগ্রি, এটা 100 ডিগ্রি সেলসিয়াসে, এটা ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল 32 ডিগ্রি ফারেনহাইট, এটা দেখ 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে কি দেখ 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে দেখ 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে সেটা 273 কেলভিন, এটা 373 কেলভিন। দ্যাট মিনস ইন কেলভিন স্কেল দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 373 and the boiling point of water is 373 and the freezing point of water is 273. ক্লিয়ার? এবার দেখ কনভার্সন অফ সেলসিয়াস স্কেল টু কেলভিন স্কেল। K is equal to 273 plus C, এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেলভিন স্কেল অ্যান্ড সেলসিয়াস স্কেল। এটা ভালো মতো বোঝ। তার মানে তোকে যদি কোনো অঙ্ক দেয়, ধর তোকে বলে দিল মানে কি দিচ্ছিস, K is equal to 273 plus C ডিগ্রি সেলসিয়াস। ধর তোকে বলে দিচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস মানে কত, তাহলে কেলভিনে কত হবে, 5 ডিগ্রি সেলসিয়াস ভ্যালু বসাবি 273 প্লাস 5, শেষ। বুঝতে পেরেছিস? তার মানে এখানে যা সি দিয়ে দেবে কে বার করতে বলবে, বা কে দিয়ে দেবে সি বার করতে বলবে, তোদের এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। সিমিলারলি দেখ ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশনশিপ কি, সি বাই 5, দ্যাট মিনস সেলসিয়াস বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, এটা মনে রাখলেই হবে। সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, গোটাটার নিচে বাই দিয়ে 9। দিস ইজ দ্য রিলেশন, সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, এটা গোটাটার উপর রিলেশনশিপ। তো এবার দেখ সি বাই 5 তোকে একটা সেলসিয়াস দিয়ে দিলে তুই অনায়াসে এখান থেকে এফ বার করতে পারবি অঙ্ক করে করে। সি এর একটা ভ্যালু দেবে তোকে এফ বার করতে বলবে, এফ এর একটা ভ্যালু দেবে সি বার করতে বলবে। তুই এখনো পর্যন্ত কি জানিস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 32 ডিগ্রি ফারেনহাইট মানে 273 কেলভিন, এটা তুই জানিস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি 212 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে আবার 373 কেলভিন, এটাও তুই জানিস। গল্প শেষ। তো এই রিলেশনশিপটা মাথায় রাখলেই তোদের হয়ে যাবে। নেক্সট, এখানে কিছু অঙ্ক আছে দেখে নিবি, সোজা কিছু নাই, না বুঝলে আমাকে বলিস, কিন্তু বুঝে তো যাবি ফর্মুলা বুঝে গেলে। কে ইজ ইকুয়াল টু 273 প্লাস সি, কে দিলে সি পাবি, সি দিলে কে পাবি। এবার যদি কে থেকে এফ বলে কি করবি, কে থেকে সিতে কনভার্ট করবি, সি থেকে এফে কনভার্ট করবি। আবারও বলে দিচ্ছি, কে থেকে যদি এফ বলে, কে থেকে সিতে কনভার্ট করবি, সি থেকে এফে কনভার্ট করবি। কে থেকে সি আসবে, সি থেকে এফ যাবে, ঠিক আছে। যদি কেলভিন, আচ্ছা যদি আবার এফ থেকে কে বলে, ফারেনহাইট থেকে কেলভিন, তাহলে এফ থেকে সিতে যাবি, সি থেকে কেতে আসবি, একটু ঘুরে, ডিরেক্ট নেই, এফ থেকে কে ডিরেক্ট করবি না। ওকে, নেক্সট দেখে নি সেটা। যদি কে থেকে এফ বলে তাহলে কি করবি, রাস্তা এরকম, রাস্তাটা হচ্ছে এরকম যে কে থেকে সি, তার থেকে এফ, এরকম। আবার উল্টো দিলেও তাই, এফ থেকে সি, সি থেকে কে, কে থেকে এফ ডিরেক্ট যাওয়া যাবে না। নেক্সট দেখ এখানে স্টপ অ্যান্ড রিফ্লেক্ট। হিট ইজ দ্য এনার্জি ট্রান্সফার বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্ট ডিউ টু দ্য ডিফারেন্স ইন দেয়ার অবভিয়াসলি টেম্পারেচার। আচ্ছা, উড, পেট্রোল, কেরোসিন, অয়েল, এলপিজি আর কম্বাস্টেবল সাবস্ট্যান্সেস যেগুলো জলে। ডু নট ওয়্যার এনি ওয়েট ক্লথস হোয়াইল হ্যান্ডলিং ফায়ার, কেন? আগুন, ওয়েট ক্লথস। আচ্ছা নেক্সট, দ্য ড্যাশ অফ দ্য থার্মোমিটার শুড বি মেড অফ থিক গ্লাসেস, বডিটা টু প্রোটেক্ট ক্যাপিলারি টিউব এগেনস্ট দ্য এনি ফিজিক্যাল ড্যামেজ। The Kelvin scale has its dash set to absolute 0, 273 Kelvin, absolute 0 মানে হচ্ছে 0 Kelvin, 0 to set to Kelvin। আচ্ছা এইটা একটু দেখে নে তারা, হ্যাঁ ঠিকই তো আছে, আর তো কিছু বলার নেই। হ্যাঁ এটা করবি, পারবি, সবই পারবি, করবি, এটা করে আমাকে পাঠাবি। দেখ এফেক্টস অফ হিট, চেঞ্জ ইন টেম্পারেচার, এটা খুব ভালো কনসেপ্ট।
চেঞ্জ ইন টেম্পারেচার কি হয়, বেসিক একটা জিনিস বোঝ, কোনো একটা জিনিসে যদি তুই হিট দিস সেটা ভলিউম বাড়বে, আর কোনো একটা জিনিসের যদি তুই হিট বের করে আনিস তাহলে তার ভলিউম কমবে। এটা খুব স্বাভাবিক লজিক, মাথায় রাখ। এক্সেপ্ট ওয়াটার, ওয়াটার এক্সেপ্ট নয়, ওয়াটারের একটা ব্যাপার আছে। ওয়াটারকে ধর তুই 0 থেকে 100 পর্যন্ত তুই হিট করবি, এবার ওয়াটার কি হবে যখন 0 থেকে 4 অবধি যাবে, 0, 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9 করে করে যখন 4 এর দিকে যাবে, তো কি হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। প্রথমে 0 ছিল, 0-র পরে 0.5 হলো, তারপরে কোনো একটা সময় 1 হলো, কোনো একটা সময় 1.2 হলো, কোনো একটা সময় 1.3 হলো, তো বাড়ছে। এই বাড়ার সময় কি বললাম, যে টেম্পারেচার বাড়লে হিট দিলে টেম্পারেচার বাড়ে, হিট দিলে কোনো একটা অবজেক্ট তাড়াতাড়ি গরম হয়, গরম হওয়া মানে টেম্পারেচার বাড়া, গরম হওয়া মানে কি হটনেস বেশি, ডিগ্রি অফ হটনেস বেশি, তার মানে সেটা টেম্পারেচার বেশি। সো কোনো একটা জিনিসে যখন হিট দিবি তার টেম্পারেচার বাড়বে। এবার কোনো একটা জিনিসের যখন টেম্পারেচার বাড়বে তার ভলিউম একটু কি বললাম, জেনারেলি বাড়বে। কিন্তু ওয়াটারকে যখন 0 থেকে 4 পর্যন্ত তুই টেম্পারেচার বাড়াতে থাকবি, তখন ওয়াটারের টেম্পারেচার বাড়লেও ভলিউম কমবে। আর আফটার 4 ডিগ্রি সেলসিয়াস সেম অ্যাজ আদার থিংস, হিট দিলে ভলিউম বাড়বে, শেষ, টেম্পারেচার বাড়বে, ভলিউম বাড়বে। তার মানে হিট ইনক্রিজ করবি, এটা টেম্পারেচারকে ইনক্রিজ করবে, এটা ভলিউমকে ইনক্রিজ করবে। হিট যত বেশি টেম্পারেচার তত বেশি, টেম্পারেচার যত বেশি ভলিউম তত বেশি। একমাত্র এক্সেপশনাল কেস ওয়াটার, যেটা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে, যার ভলিউমটা কমে টেম্পারেচার বাড়ালে বা হিট দিলে। কিন্তু 4 ডিগ্রিতে যখন ক্রস করে বেরিয়ে চলে যাবে তখন আবার অ্যাজ ইউজুয়াল আলাদা বাকি জিনিসগুলোর মতো হিট দিলে টেম্পারেচার বাড়লে পরে ভলিউমটা বাড়বে। নেক্সট, চেঞ্জিং দ্য স্টেট অফ ম্যাটার্স। কি হয় হিট দিলে, এটা তো জানিস। লিকুইডকে যখন তুই হিট দিবি, এখানকার প্রসেসগুলোর নাম দেখ। লিকুইডকে যখন তুই হিট দিবি তখন সেটা গ্যাস হবে, গ্যাসকে যখন হিট দিবি তো সেটা আবার আলটিমেটলি দেখ, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ভালো দেখ। কোনো একটা সলিড আছে, সলিডকে যখন তুই লিকুইড করবি তখন সেটা হবে ফিউশন। আচ্ছা, আর যখন লিকুইড থেকে সলিড করবি তখন সেই প্রসেসটার নাম সাবলিমেশন। এগুলো তো আমার বলার কিছু নেই। কোনো একটা সলিডের ওপর এই চার্টটাকে মুখস্থ করে নিলে গোটা পেজটা লেখাটা পড়া হয়ে যাবে। এই দেখ, এই যে গোটা চার্টটা দেখ ভালো করে, সলিড থেকে যখন লিকুইড হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ফিউশন। কি জিনিস, ফিউশন বা মেল্টিং। আচ্ছা ভালো মতো দেখ, কোনো একটা সলিড আছে, সেই সলিড যেমন ধর বরফ বা যাই হোক, সলিডকে তুই যখন যখন হিট দিবি ওটা গলে যাবে, রাইট? যত গরম করবি তত গলে যাবে। এবার যত গলতে থাকবে তো সলিডটা লিকুইডিফিকেশন হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে মেল্টিং বা ফিউশন। Melting by fusion is a process in which a solid goes into its liquid form by taking heat, by absorbing heat, and by increasing its temperature. তো আলটিমেটলি সলিড থেকে যখন লিকুইড হবে, the process will be called fusion. নেক্সট, যখন লিকুইড থেকে সলিড হবে, আচ্ছা এবার শোন, যদি আমি লিকুইড থেকে হিটটাকে এক্সট্র্যাক্ট করে নিই তাহলে সেটা সলিড হয়ে যায়। ঠান্ডা করি, কোনো একটা লিকুইডকে যত ঠান্ডা করবো ওটা জমে যাবে। এই জমে যাওয়ার প্রসেসটাকে বলবে সাবলিমেশন। ঠিক, এই প্রসেসটার নাম সাবলিমেশন। মাইন্ডেড, প্রসেসটা, যে প্রসেসে সলিড থেকে লিকুইড হয় সেটা হচ্ছে ফিউশন বা মেল্টিং, আর যে প্রসেসে লিকুইড থেকে সলিড হয় সেটা হচ্ছে সাবলিমেশন। সেটা সাবলিমেশন, সরি, সেটা সলিডিফিকেশন। আমি না, সাবলিমেশন সলিড থেকে গ্যাস, হ্যাঁ সলিডিফিকেশন। যে প্রসেসে লিকুইড থেকে সলিড হয় সেটাকে সলিডিফিকেশন বলে, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এবার তোর হচ্ছে লিকুইড থেকে গ্যাস, সেটা হচ্ছে ভেপোরাইজেশন। কোনো একটা লিকুইডকে তুই যত হিট দিবি, জলকে দেখিস যে জলকে যত হিট দিতে থাকিস ওটা তত ফুটতে থাকে। এবার যত ফুটবে তার মানে কি তত গ্যাস হবে। তো আলটিমেটলি লিকুইডে যত হিট দিবি তত গ্যাস তুই পেতে থাকবি। এবার এটা ঘটনাটা হচ্ছে এই যে প্রসেসটা, যে প্রসেসে একটা লিকুইডে হিট দেওয়ার ফলে তার টেম্পারেচার বাড়ে, আর টেম্পারেচার বেড়ে গিয়ে সেটা গ্যাসে কনভার্টেড হয়, এটাকে বলা হয় থাকে ভেপোরাইজেশন। হয়ে গেল। আর কোনো গ্যাসকে যত তুই ঠান্ডা করবি সেটা ঠান্ডা করলে জেনারেলি লিকুইডে কনভার্টেড হবে। যত গ্যাসকে ঠান্ডা করবি, কীরকম দেখ, যখন কি হয় তুই ভালো মতো দেখতে পাবি। ধর তুই দেখবি যে তোর ঘরের মধ্যে তুই কাচের জানলাতে এসি লাগিয়ে বসে আছিস, কাচের জানলাটা সব দিক থেকে বন্ধ, এয়ারটাইট, তোর ঘরে এসি চলছে। এবার তুই দেখবি তোর, বা ধর তুই একটা স্বাভাবিক জিনিস, ধর খুব স্বাভাবিক এক্সাম্পল,
ধর তুই একটা গ্লাসের মধ্যে যদি ফ্রিজের জল ঢালিস, তো গ্লাসের গায়ে ছোটো 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 জল জল দেখতে পাস, রাইট? এই যে জলগুলো হলো না, এটা কনডেনসেশন প্রসেস। কীরকম কনডেনসেশন প্রসেস? বাইরের যে তোর অনেকগুলো হাওয়া বাতাস ছিল, সেই হাওয়া বাতাসগুলোর যে টেম্পারেচারটা ছিল, সেই টেম্পারেচারটা তোর ওই জলের গ্লাসের টেম্পারেচারের থেকে অনেকটা বেশি ছিল। এবার কি হলো, জলের গ্লাসের টেম্পারেচারের সঙ্গে যখন জলের গ্লাসের সঙ্গে টাচ হলো, এবার ওর মধ্যে যে ভেপারগুলো ছিল, আমাদের যে আশেপাশের এয়ারে যে ভেপারগুলো ছিল, সেগুলো কনডেন্সড ফর্মে চলে আসে এবং এসে জলে 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 একদম একটা তোর ছোটো 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 অনেকগুলো জল তৈরি করে থাকে। অনেকগুলো পয়েন্ট দেখতে পাবি, অনেকগুলো ড্রপ দেখতে পাবি, জলের ওয়াটারের অনেক ড্রপ থাকবে গ্লাসের গায়ে লেগে। সেটা হচ্ছে তোর কনডেনসেশন প্রসেস, যেখানে তোর গ্যাসটা লিকুইডে কনভার্টেড হচ্ছে। এবার হচ্ছে সলিড থেকে গ্যাস। কিছু 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 জিনিসপত্র আছে, ঠিক আছে, যেমন ধর কর্পূর, বাড়িতে কর্পূর আছে, কর্পূর আছে, যেরকম কর্পূরকে যত হিট দিবি দেখবি, কর্পূর যখন বাড়িতে সন্ধ্যা দেয় বা ধূপধুনা দেয়, তো তখন তার মধ্যে কর্পূর ইউজ করে। বাড়িতে মা বাবাকে বলবি বা পুজোর সময় দেখবি যে তাতে কর্পূর দেয়। কর্পূরটা কি জিনিস? কর্পূরের মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস, কর্পূর কিন্তু সলিড, কিন্তু ওটাতে যখন হিট দিস তুই গন্ধ পাস, ধোঁয়া পাস, রাইট? তো এই কর্পূরটা যখন তুই ধোঁয়া পাস, অ্যাকচুয়ালি তো এটা হওয়ার কথা ছিল না। জেনারেলি সলিডের মধ্যে হিট দিলে সেটা তো লিকুইড হয়। তো কর্পূর হচ্ছে একটা এক্সেপশনাল জিনিস, ঠিক আছে? কর্পূর এমন একটা এক্সেপশনাল, অ্যাপথলিনও মনে হয়। কর্পূর এমন একটা এক্সেপশনাল জিনিস যে তুই ওর মধ্যে যদি হিট দিস না, তো এই হিটটা দেওয়ার পর কর্পূরটা তোর হচ্ছে ডিরেক্ট লিকুইড না হয়ে একবারে গ্যাস হয়ে যায়। এই যে তোর প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে তোর সাবলিমেশন। এটাই আমি সাবলিমেশনটা তখন ভুল করে ওখানে বলে দিয়েছিলাম, ওটা সলিডিফিকেশন, এটা সাবলিমেশন। আর আচ্ছা ঠিক আছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে যদি গ্যাস থেকে সলিড হয় তখন তাকে ডিপোজিশন বলা হয়ে থাকে। যখন গ্যাস থেকে কোনো একটা জিনিস সলিডে কনভার্টেড হবে তখন সেটাকে আমাদের ডিপোজিশন বলবো। গুড। আচ্ছা, পয়েন্ট কি? আচ্ছা, মেল্টিং পয়েন্ট কি? প্রত্যেকটার পয়েন্ট দরকার। মেল্টিং পয়েন্ট কি? মেল্টিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে দাঁড়িয়ে একটা সলিড গলতে শুরু হলো, সেই পয়েন্টটাকে মেল্টিং পয়েন্ট বলে, সেই টেম্পারেচারটাকে, ঠিক? তাহলে এরকমভাবে ভেপোরাইজেশন পয়েন্টও থাকবে, সেরকমভাবে ফ্রিজিং পয়েন্টও থাকবে, বয়েলিং পয়েন্ট বা ভেপোরাইজেশন পয়েন্টও থাকবে। পয়েন্ট কি? বয়েলিং পয়েন্ট কি? যে পয়েন্টে দাঁড়িয়ে বা যে টেম্পারেচারে দাঁড়িয়ে কোনো একটা লিকুইড গ্যাসে কনভার্টেড হতে শুরু হয়, সেই পয়েন্টটাকে বা সেই টেম্পারেচারটাকে বয়েলিং টেম্পারেচার বলে, আর বা বয়েলিং পয়েন্ট বলে, সরি। আরেকটা কি? ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কি জিনিস? ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্টটাতে দাঁড়ালে পরে তোর আলটিমেটলি কোনো একটা লিকুইড সলিডে কনভার্টেড হতে শুরু হয়, সেই পয়েন্ট বা টেম্পারেচারটাকেই আমরা বলি তোর হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। নেক্সট, কনডেনসেশন হলো, কনডেনসেশন, সাবলিমেশন, ডিসপোজিশন হয়ে গিয়েছে। নেক্সট এক্সাম্পলটা, আচ্ছা এগুলোর এক্সাম্পলগুলো কিন্তু একটু মুখস্থ করে দিতে পারে পরীক্ষায় বা নিজের জানার জন্য, বা তো চারপাশে যখন এরকম কোনো ঘটনা দেখবি নিজের মতো করে এক্সপ্লেন করবি, ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট বাড়বে। নেক্সট, এবার দেখ চেঞ্জ ইন দ্য ডাইমেনশনস। আগেরটা কি ছিল? চেঞ্জ ইন দ্য স্টেট অফ দ্য ম্যাটার। স্টেট অফ দ্য ম্যাটার বলতে সলিড, লিকুইড, গ্যাস। এখন কি? হিটের এফেক্ট, চেঞ্জ ইন দ্য ডাইমেনশন, এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন, ঠিক? Thermal expansion, when the temperature of a substance is increased, it result is the expansion of the substance. We know that matter is composed of molecules. The molecules are therefore the mean of position of the information increases with liquid expansion of the substance. Most of the substances on heating, সবগুলোই বুঝে গেছিস। দেখ, যখন তুই কোনো একটা হিট দিবি, তো হিট দেওয়ার ফলে কি হবে? যে মলিকিউলার মোশনটা ছিল, সেই মলিকিউলার মোশনটা তোর আস্তে আস্তে বাড়বে, মলিকিউলগুলোর মোশনটা বাড়বে, মলিকিউলগুলো যত মোশনটা বাড়বে, তো সেই মলিকিউলগুলোর মোশনটা বাড়বার জন্য তো কি হবে? এটার ডাইমেনশনগুলো, এটার মধ্যে তো এনার্জিটা বেশি পরিমাণে স্টোর হবে। এই এনার্জিটা স্টোর হওয়ার জন্য কি হবে? এর ডাইমেনশনে, লেন্থে, ব্রেথে বা ভলিউমে এদের একটা চেঞ্জ দেখা যাবে। এটাকেই আমরা থার্মাল এক্সপ্যানশন বলি। আচ্ছা, এক্সপ্যানশন অফ দ্য সলিড, এখান থেকে ভালো মতো আছে, ইম্পর্টেন্ট জিনিস। দেখ, when you are not able to open up your favorite bottle of jam, কি হয় দেখবি আমাদের যখন এই লোহার বা টিনের কৌটোগুলো আটকে যায় না, কোনো কোনো জায়গায়, এগুলো আগেকার দিনের লোকগুলো, তোরাও দেখেছিস কিনা আমি জানি না, বাট এরকম হতো যে টিফিন কৌটো ধর অনেকটা টাইট হয়ে বন্ধ হয়ে গেছে, তো টিফিন কৌটো টাইট হয়ে বন্ধ হয়ে যাওয়ার পর তুই যদি ওটার মধ্যে গরম জল দিস, তো গরম জল দেওয়ার পর দেখবি টিফিন কৌটোটা অনায়াসে খুলে গেছে। এটা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস। কোনো তোর ম্যাটের, কোনো ধর তুই লোহার হোক বা কোনো একটা কিছু তোর তোর তামা বা কপারের হোক, বা ধর যাই যে কোনো যদি তোর একটা মেটাল কোনো একটা কন্টেনার থাকে, সে কন্টেনারটা যদি তোর আটকে যায় না, প্লাস্টিকের ওপর আবার দিয়ে ফেলিস না,
মেটাল কন্টেনার হতে হবে। যদি মেটাল কন্টেনারের মুখ একটা একটার সাথে আটকে যায় বা ধর খুলছে না কিছুতেই, তো ওটার উপর তুই যদি গরম জল ঢালিস না, আস্তে আস্তে দেখবি যে ওটা খুলতে পারবি। গরম জল ঢেলে আবার হাত দিয়ে দিস না, ঠান্ডা হওয়ার ওয়েট করিস। তো কেন হয়? তার কারণ হচ্ছে যখন তুই ওই মুখটার ওপরে গরম জলটা দিচ্ছিস, তো গরম জলটা দেওয়ার ফলে কি হচ্ছে, মুখ ঠান্ডা, গরম জলটা গরম। তো তার মানে কি, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কি বলছে, গরম জিনিস থেকে ঠান্ডা জিনিসে হিটের ট্রান্সফার হবে। তার মানে গরম জল থেকে ঠান্ডা বটলের মুখে বা ঠান্ডা মেটাল অবজেক্টটার মুখটার মধ্যে ট্রান্সফার হবে হিট গরম জলটার থেকে। তার মানে কি, বটলের যে মুখটা ছিল সে হিট অ্যাবজর্ব করবে, যেটা আমাদের ওয়াটার থেকে এক্সট্র্যাক্টেড হচ্ছে। এটা অ্যাবজর্ব করে নিয়ে যে বটলের মুখটা ছিল ওটার কি হবে, থার্মাল এক্সপ্যানশন হবে। তার কারণ যদি বটলের মুখটা হিট অ্যাবজর্ব করে, তাহলে বটলের মুখের যে মলিকিউলসগুলো ছিল ওদের মোশন বাড়বে। তার মানে বটলের মুখে যে মলিকিউলসগুলো ছিল, মুখটার মধ্যে, মুটকিটার মধ্যে যে মলিকিউলসগুলো ছিল, বটলের ক্যাপটার মধ্যে যে মলিকিউলসগুলো ছিল, সেই মলিকিউলসগুলোর মলিকিউলার যে মোশন হয়, সেই মোশনটা বাড়ার জন্য তাদের মধ্যে যে মলিকিউলার এনার্জিটা হবে সেটাও ইনক্রিজ করবে। তো মলিকিউলার এনার্জি যদি ইনক্রিজ করে, তাহলে এদের ডাইমেনশনটাও বাড়বে, এর লেন্থ, ব্রেথ, ভলিউম এগুলো বাড়বে। তো তার ফলে কি হবে, মুখটা একটু বড় হয়ে যাবে। মুখটা যদি বড় হয়, তাহলে যেটা টাইট হয়ে এঁটে ছিল বোতলের মুখে, সেটা ওখান থেকে অনায়াসে খুলতে পারবি যদি সাইজে ওটা একটু বড় হয়ে যায়। তো এটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশনের একটা এফেক্ট। নেক্সট, এবার দেখ, খুব ভালো ভালো এক্সাম্পল আছে, খুব ভালো ভালো। ওয়াইল লেইং রেলওয়ে ট্র্যাকস, এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বা আপনাদের জানার জন্য খুব ভালো লাগবে জানলে। While laying railway tracks which are made of steel, some gap is left between the successive rail tracks to allow their expansion. এই দেখ, রেলের ট্র্যাকের মাঝখানে একটা করে তুই গ্যাপ দেখতে পাবি, দেখতে পাচ্ছিস গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা। কেন গ্যাপটা দেয়? প্রত্যেকটা রেলওয়ে ট্র্যাকে দেখতে পাবি। হ্যাঁ, রায়গঞ্জে যেখানে রেল লাইন ক্রস করি, সেই রেল লাইন ক্রস করার সময় ওখানটাতে ওই রেল লাইনটা খুঁজতে যাস না, গ্যাপ দেখতে পাবি না। ওই রেল লাইনটা থেকে একটু ডান দিক বা দিকে তাকাস, তাহলে দেখতে পাবি। মেন রোডের উপর রেল লাইনটাতে না, ডান দিক বা দিকে তাকাতে হবে একটু, ওখানে কিছু গ্যাপ দেখতে পাবি। কেন গ্যাপ থাকে? যাতে এটা থার্মাল এক্সপ্যানশন হয়। থার্মাল এক্সপ্যানশনের জন্য যে স্পেসটা হবে, কি হয় দেখ, গরমকালে কি হবে, গরমকালে হতে পারে বা যখন ট্রেন যাবে, ট্রেনে যাওয়ার জন্য কি হবে, ট্রেনের যে চাকা, সেই চাকার সঙ্গে তোর এই যে লোহার যে রডটা বা এই যে বা স্টিলের এই যে যেটা ইউজ হয় এখানে, ট্র্যাকটা, এই ট্র্যাকটার একটা ফ্রিকশন হবে। ফ্রিকশন হওয়ার জন্য কি হবে, চাকার যে মেকানিক্যাল এনার্জিটা ছিল আর এই যে ফ্রিকশনাল এনার্জি, সেটা আলটিমেটলি তোর হিট এনার্জিতে কনভার্ট করে এই যে ট্র্যাকটা ছিল, এই ট্র্যাকটাকে গরম করে দেবে, টেম্পারেচার বাড়িয়ে দেবে। এবার এর যদি টেম্পারেচারটা বেড়ে যায়, তাহলে কি হবে, এটা এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করলে কি হবে, থার্মাল এক্সপ্যানশন হবে। টেম্পারেচার বাড়লে থার্মাল এক্সপ্যানশন হলে কি হবে, একটা পাত আরেকটা পাতের উপর উঠে যেতে পারে, মানে একটা ট্র্যাক যদি গ্যাপ না দিই, এর যদি গ্যাপটা না দিই, একটা আরেকটার উপর উঠে যাবে। এইভাবে উঠে গেলে কি হবে, ট্রেনটা ডিরেইলড হয়ে যাবে, ট্র্যাকটা ভেঙে যাবে, মাঝখান থেকে ট্রেন পড়ে যাবে, ট্রেনের অ্যাক্সিডেন্ট হবে, তাই জন্য গ্যাপ দেওয়া হয়। এবার দেখ, ইলেকট্রিসিটি টেলিফোন ওয়্যারস এক্সপ্যান্ড ডিউরিং যখন গরমকাল হবে, রাস্তা দিয়ে যখন যাবি না, এই যে ইলেকট্রিসিটি অ্যান্ড টেলিফোনের যে ওয়্যারগুলো থাকে, দেখবি এরকম এরকম ঝুলে ঝুলে থাকে, আর শীতকালে দেখবি এরকম টান টান হয়ে থাকে। দেখিস, লক্ষ্য করিস এবার, এখন গরমকাল তো দেখবি ইলেকট্রিকের পোলগুলোতে তারগুলো এরকম থাকে। কেন থাকে? তার কারণ এটাকে একটুখানি ঢিলা করেই বাঁধা হয়। কেন ঢিলা করে বাঁধা হয়? যাতে এরা যখন আমাদের হিট নেবে, আমি না একটু কন্ট্রাক্ট ডিউরিং দ্য উইন্টার্স, দেয়ার ফর দে লেট দোজ গ্যাপ। আচ্ছা ঠিক আছে, ইন উইন্টার্স, হ্যাঁ একদম। এই যে গরমকালে যেটা ছিল, এটা কি হবে, এটা এক্সপ্যান্ড হবে। এটা যখন এক্সপ্যান্ড হবে, তখন সেটা অবভিয়াসলি একটু ঝুলে যাবে এটা। এবং আর শীতকালে কি হবে, এটার মধ্যে একটু টেম্পারেচারটা কমে যাবে। টেম্পারেচারটা কমে গেলে কি হবে, এটা কন্ট্রাক্ট করবে, থার্মাল এক্সপ্যানশনটা। নেক্সট, এই যে এটাও দেখবি, when metal bridges are constructed, some space is left to allow the metal to expand in summers. For this expansion, the end of the bridge is kept on the roller so that the free to expand in the contract. এই দেখ, এটার মধ্যে এখানে একটা ছোট্ট চাকার মতো থাকে, এটাকে একটু এক্সপ্যান্ড হওয়ার সুযোগ দেয়। দেখ, এত দূর পর্যন্ত এটা এক্সপ্যান্ড হতে পারবে। এবার এত দূর পর্যন্ত যখন এক্সপ্যান্ড হতে পারবে, কেন এক্সপ্যান্ড হতে পারবে? তার কারণ এটা যখন এক্সপ্যান্ড হবেই, গরমকালে একটু সাইজে তোর হচ্ছে এটা লেন্থটা বাড়বে, লেন্থ বাড়লে একটু এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড একটু কিছু দূর তো যেতে দিতে হবে। যদি এটা এক্সপ্যান্ড না হতো, তাহলে এটা এখানে গিয়ে ধাক্কা মারতো, এখানে গিয়ে ধাক্কা মারতো। যদি এখানে চাকার উপর একটু রোলারের উপর না রেখে এটাকে যদি একটু গ্যাপ না দিতাম, এখানটাতে এখানে গ্যাপ আছে বইয়ের ছবিটাতে দেখবি, তো এখানে যদি গ্যাপ না দিতাম, তো তাহলে কি হতো, এটাকে ধাক্কা মারতো। ধাক্কা মারলে কি হতো, ব্রিজটা ভেঙে যেত। এবার দেখ, যখন আমরা এই যে লোহার এই যে চাকাগুলোর মধ্যে যখন বের পড়ে, দেখবি গরুর গাড়ির চাকা বের পড়ানো থাকে রিং, তখন কি হয়, এটাকে না গরম করে নিয়ে চাকার মধ্যে ঢোকানো হয়। কেন কি বলতো, মাপে মাপে কাটা হয়, তারপর এটাকে গরম করা হয়। গরম করলে কি হবে, এটা থার্মাল এক্সপ্যানশন হবে। থার্মাল এক্সপ্যানশন হলে কি হবে, এটা সাইজ একটু বেড়ে যাবে, তো চাকাটাকে তুই অনায়াসের মধ্যে ভরে দিতে পারবি। সরি সরি সরি,
এই এই চাকাটাকে তুই অনায়াসে এর মধ্যে ভরে দিতে পারবি, যে মেটাল রিংটা ছিল এই মেটাল রিংটাকে তুই এক্সপ্যান্ড করাতে পারবি হিট দিয়ে। এক্সপ্যান্ড হলে কী হবে, এটা সাইজে বড় হয়ে গেল, তো চাকাটা অনায়াসে এর মধ্যে ঢুকে যাবে। এবার কী হবে, যখন ঠান্ডা হবে তখন এটা কী হবে, এটা আরও কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে এটা ঠিক চাকার উপরে গিয়ে এঁটে বসবে, একদম টাইট হয়ে বসবে। প্রথমে হিট দিলি, হিট দিয়ে এটাকে সাইজে বাড়ালি, বড়িয়ে চাকাটাকে ভেতরে ভরে দিলি। যখন হিটটা হয়ে যাবে তোর কম, যখন আস্তে 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 টেম্পারেচারটা কমে যাবে, তখন কী হবে, এই যে লোহার বেডটা থার্মাল এক্সপ্যানশনটা শেষ হয়ে যাবে, এটা থার্মালি তখন কন্ট্রাক্ট হতে শুরু করবে। কন্ট্রাক্ট হতে শুরু করার জন্য কী হবে, এর ভলিউম কমবে, ডাইমেনশন কমবে, এর এরিয়াটা কমবে, ডাইমেনশনটা কমবে। তো ডাইমেনশন কমার জন্য কী হবে, এটা চাকার ওপরটাতে একদম এঁটে বসবে, একদম টাইট হয়ে, সো বেডটা খুলে যাবে না রাস্তায়। আচ্ছা, লাস্টের পয়েন্টে কী বলছে দেখ, হোয়াইল কনস্ট্রাক্টিং সিমেন্ট রোডস ফ্লোরস ইউজিং কনক্রিট স্ল্যাবস এ স্মল গ্যাপ। রাস্তার মধ্যে দেখবি যখন স্ল্যাব দিয়ে রাস্তা তৈরি করা হয় তার মাঝখানে কিছু 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 গ্যাপ থাকে, রাস্তাতেই দেখতে পাবি, এটা রাস্তাতেও আছে, খুব ভালো মতো রাস্তাটা দেখবি, যেগুলো শুধু স্ল্যাব দিয়ে রাস্তা তৈরি করা আছে, ঢালাই রাস্তা নয়, মানে একদম তুই দেখলে বুঝতে পারবি স্ল্যাবের রাস্তা, ওখানে দেখবি রাস্তার মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে। ধর রাস্তা আছে তো, এবার এই রাস্তার মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ থাকে, অল্প ছোট্ট ছোট্ট গ্যাপ থাকে, সাইকেল বা বাইক নিয়ে যাওয়ার সময় ওটার মধ্যে একটু নড়বে, দেখবি, টের পাবি। তো এই যে গ্যাপটা দেওয়া হয় এটা ওই কারণে, তার কারণ কি, গরমকালে এটা থার্মাল এক্সপ্যানশন হবে, বা যখন এর উপর দিয়ে গাড়ি টাড়ি যাবে তখন এটার মধ্যে মেকানিক্যাল এনার্জিটা গাড়িগুলো এখানকার হিট এনার্জিতে কনভার্ট করে টেম্পারেচার বাড়াবে। তো টেম্পারেচার বাড়লে কী হবে, থার্মাল এক্সপ্যানশন হবে, এই গ্যাপটা ভরাট করে দেবে। যখন গরমকালে দেখবি গ্যাপগুলো জেনারেলি দেখতে পাবি না, শীতকালে গ্যাপগুলো বেশি দেখতে পাবি। এবার যদি এই গ্যাপটা না রাখতাম তাহলে এই স্ল্যাবটা এর ওপরে উঠে যেত, বা এই স্ল্যাবটা এর ওপরে উঠে যেত, তখন কি হতো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে, রাস্তা খারাপ, রাস্তা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। নেক্সট, দ্য এক্সটেন্ট অফ এক্সপ্যানশন ইন ডিফারেন্ট সলিডস। আচ্ছা, এবার দেখ এখানটাতে যেটা করে থাকে, একটা বাইমেটালিক স্ট্রিপ তৈরি করা হয়ে থাকে, বাইমেটালিক স্ট্রিপ, দুটো মেটাল, যাদের দুটো মেটালের থার্মাল এক্সপ্যানশনের যেটা রেট সেটা ডিফারেন্ট ডিফারেন্ট। ধর একটা বেশি এক্সপ্যান্ড হয়, একটা কম এক্সপ্যান্ড হয়, তাহলে যেটা কম এক্সপ্যান্ড হয় সেটাকে যেটা বেশি এক্সপ্যান্ড হয় তার মধ্যে ভরে ঠরে দিয়ে একসাথে মিশিয়ে দিয়ে তুই একটা বাইমেটালিক স্ট্রিপ তৈরি করতে পারবি। কীরকম, the extent of expansion of different solids is different. For example, brass expands 1.5 times more than the steel, and the aluminium expands twice and steel, and aluminium expands twice as much as steel. When two metallic strips made of different metals which expand differently are welded together, they form a bimetallic strip. On heating the strip, the solids expand invariably. আবার গরম করলে এরা পরস্পরের থেকে, এরা একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায়। এবার হচ্ছে কি, এটা আগেরটা কি পড়ছিলি, আগেরটা পড়ছিলি হচ্ছে এক্সপ্যানশন অফ সলিডস। প্রথমে পড়লি চেঞ্জ ইন দ্য ডাইমেনশন, ইফেক্ট অফ হিটের মধ্যে প্রথমে পড়ছিলি হচ্ছে গিয়ে তোর স্টেট অফ ম্যাটারের চেঞ্জ। এখন কি পড়লি, এক্সপ্যানশন, এক্সপ্যানশনের মধ্যে থার্মাল এক্সপ্যানশন পড়ছিস, সেটার মধ্যে এক্সপ্যানশন অফ সলিড পড়লি। এবার পড়বি হচ্ছে এক্সপ্যানশন অফ লিকুইডস। কি বলছে, একই রকমভাবে লিকুইডের মধ্যে জেনারেলি হিট দিলে সেটা টেম্পারেচার দিলে বা টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে তার ভলিউম বাড়বে, একই ব্যাপার। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে এর এক্সেপশনাল বলেই দিয়েছিলাম, দেখ লেখা আছে, ওয়াটার ইজ অ্যান এক্সেপশন অ্যাজ ইট কন্ট্রাক্টস অন হিটিং ফ্রম 0°C to 4°C and expands on further heating. অ্যাপ্লিকেশন ইন ডেলি লাইফ, খুব ইম্পর্টেন্ট মানে ইন থার্মোমিটার্স, অবভিয়াসলি থার্মাল এক্সপ্যানশনকে ইউজ করা হয় থার্মোমিটারে। থার্মোমিটারের মধ্যে একটু আগে বলছিলাম যে মার্কারিটা ইউজ করি, তো সেটা যখন থার্মোমিটার আমাদের বডির সাথে কন্ট্যাক্টে আসে তো তখন কি হয়, আমাদের বডি হিট দেয় থার্মোমিটারকে, কারণ আমাদের বডি হটার হয়, তখন আমাদের টেম্পারেচার বেশি থাকে, তো সে হিট দেয় থার্মোমিটারকে হিট দেওয়ার জন্য কি হয়, সেই হিটটা থার্মোমিটার তার মধ্যে রাখা মার্কারিকে কনভার্ট করে, মানে পাঠিয়ে দেয়, এবং পাঠিয়ে দেওয়ার পর কি হবে, সেটা যে হটার পোর্শনটা ছিল আমার বডির, সেই টেম্পারেচারটা আলটিমেটলি কনভার্টেড হতে শুরু করে, একটু কমতে, এবং মানে কনভার্ট হতে শুরু করে বলতে থার্মোমিটারের টেম্পারেচারটাকে বাড়াতে শুরু করে। থার্মোমিটারের টেম্পারেচারটাকে যতটা বাড়াতে শুরু করবে তত এর মধ্যে রাখা মার্কারিটার থার্মাল এক্সপ্যানশন হবে, যত থার্মাল এক্সপ্যানশন হবে কি না, তো তত এটার টেম্পারেচার আমি ঠিকঠাকভাবে বুঝতে পারবো কত দূর অবধি উঠছে। তো সুতরাং আমরা যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করে থাকি সেটা থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড এই কনসেপ্টের ওপর বেস করেই তৈরি হয়েছে। নেক্সট, এ বটল শুড নেভার বি ফিল্ড আপ টু দ্য টপ, খুব স্বাভাবিক। এবার একটা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলকে কোনোদিনও তুই দেখবি না মুখ অবধি ভর্তি করা। কেন মুখ অবধি ভর্তি করা তুই কখনো দেখতে পারবি না, তার কারণ তুই যদি মুখ অবধি ভর্তি করতি তো অবভিয়াসলি গরমকালে ওটা এক্সপ্যান্ড করতো, এক্সপ্যান্ড করে নিয়ে ওটা মুখের ওপর বীভৎস রকম একটা চাপ দিত, তো মুখটা ফেটে গিয়ে লিকুইডগুলো বাইরে বেরিয়ে আসার একটা চান্স থাকতো। তো গরমকালে যাতে এক্সপ্যান্ড হয়ে এটা বোতলের মুখের ওপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে না পারে,
তার জন্য আমরা বোতলের একদম উপর পর্যন্ত জল ভরি না। কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোতে দেখতে পাস যে ওটা একটুখানি নিচে নামানো থাকে, রাইট? এই জন্য আমরা এই দুটো কারণে এটাকে আমরা ইউজ করি না। এটা একটা কারণ। এটা বললাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতলের উপরটা কেন ফাঁকা থাকে, আর এটা বললাম ডাক্তার থার্মোমিটার বা টেম্পারেচার মাপার থার্মোমিটার এটা ইউজ হয়। এক্সপ্যানশন অফ গ্যাসেস, এক্সপ্যানশন অফ গ্যাসেস কি একই রকম। গ্যাসের মধ্যে যত তুই হিট দিস টেম্পারেচার বাড়ে, তাহলে গ্যাসটা তোর হচ্ছে ভলিউম ইনক্রিজ করবে। যেমন ধর একটা, এটা হচ্ছে একটা তোর, ধর এটা হচ্ছে গ্যাস বেরোবে, এটাকে তুই হিট দিচ্ছিস এবং এটার মুখের মধ্যে তুই একটা বেলুনকে সরিয়ে রেখেছিস। এবার কি হবে, যত হিট বাড়াতে থাকবে না তখন দেখবি বেলুনটা ফুলতে শুরু হয়েছে উপরে, এবং বেলুনটা একটা সময় হবে ফুলে যাবে পুরোটা। তার কারণ এটাকে হিট দিয়েছিস। এটাকে হিট দেওয়ার ফলে এখানকার ভেতরে যে গ্যাস ছিল, এই গ্যাসটা, এই যে কেটলিটার ভিতরে যে গ্যাসটা ছিল বা এই কন্টেনারটার ভিতরে যে গ্যাসটা ছিল, ওটার এক্সপ্যানশন হয়েছে ভলিউমে। ভলিউমে এক্সপ্যানশন হওয়ার জন্য কি হয়েছে, এটা কোথাও তো যাওয়ার রাস্তা নেই, এটা বেলুনের মধ্যে ঢুকেছে, আর তো কোথাও রাস্তা নেই। বেলুনের মধ্যে ঢোকার জন্য কি হচ্ছে, বেলুনটা প্রথমে ছোটো, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়, যতটার এক্সপ্যানশন হবে হলো, তারপরে আলটিমেটলি ফট করে ফেটে যাবে। কারণ ভলিউম আরও বাড়বে, যেটা এই বেলুনটা নিজের মধ্যে কন্টেইন করতে পারবে না। সো এটা ফেটে গিয়ে আমাদের যে এয়ারটা ছিল এর ভেতরে, এটা বাইরে মিশে যাবে। সো দ্যাটস অল। এত অবধি ভালো মতো করে পড়ে নে, তারপরে হচ্ছে হিট ট্রান্সফারের মোড থেকেই তাহলে পরের দিন পড়াবো। ওকে, টাটা। ভালো মতো পর, কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু আমি এর মধ্যে লিখতে দেবো, আর পরের টপিকটা এর মধ্যেই দেবো। তো দুদিনের মধ্যে এটাকে ভালো মতো করে পড়ে নে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করিস। টাটা।